আসসালামু আলাইকুম দর্শকরা, বরাবরের মতো আমি আপনাদের সাথে আছি ডাক্তার ফারজানা শারমিন শুভ্রা। আসলে আপনাদেরকে স্বাগতম আমাদের এই অনুষ্ঠানে। আমাদের কিডস অ্যান্ড মম অনুষ্ঠানটি দিনে দিন আরও জনপ্রিয় হচ্ছে, সেটা বোঝা যাচ্ছে আপনাদের কাছ থেকে পাঠানো প্রশ্ন থেকে। দিনকে দিন আপনাদের প্রশ্ন অনেক বেশি আমরা পাচ্ছি এবং এ ধরনের প্রশ্ন পেলে আসলে আমরা নিজেদেরকে অনেক গর্বিত এবং উৎসাহিত মনে করি। আমি চেষ্টা করব আপনাদের প্রতিটা প্রশ্নের উত্তর দেওয়ার জন্য এবং আশা করি এই প্রশ্নের উত্তরগুলো পেলে সামনের দিনে আপনাদের প্রেগনেন্সি এবং প্রেগনেন্সির সাথে সম্পর্কিত সব ধরনের সমস্যার সমাধান হবে ইনশাআল্লাহ। চলুন চলে যাই আমরা মূল পর্বে। প্রথমেই ঢাকা থেকে নিলয় হাসান আপনি আমার কাছে জানতে চেয়েছেন যে ওনার 4 মাস আগে একটি বাচ্চা হয়েছিল এবং সেই বেবিটার অ্যানেনকেফালিক নামে একটা প্রবলেম ছিল এবং বাচ্চাটা সেটা হচ্ছে জন্মের পরপরই মারা গিয়েছে। এখন উনি জানতে চাচ্ছেন যে উনি আবার বাচ্চা নিতে পারবেন কিনা এবং নিলে কতদিন পরে নিতে হবে। তো জনাব নিলয় হাসান, আপনাকে বলছি, একটা বাচ্চা যখন অ্যানেনকেফালি সমস্যা হয়, অ্যানেনকেফালি এমন একটা জন্মগত ত্রুটি যেটাতে বাচ্চার মাথার উপরের অংশটা তৈরি হয় না। তো সাধারণত ওই ধরনের প্রবলেম থাকলে বাচ্চা বাঁচে না, আপনার ক্ষেত্রেও সেটাই হয়েছে। তো পরবর্তীতে আপনাদেরকে অবশ্যই জানতে হবে যে কেন অ্যানেনকেফালিটা হয়, তাহলে আপনারা বুঝবেন যে কতদিন পরে প্রেগনেন্সি নিতে হবে বা পরবর্তীতে আবার হওয়ার ঝুঁকি আছে কিনা। তো অ্যানেনকেফালি এমন একটা জন্মগত ত্রুটি যেটা সাধারণত ফলিক অ্যাসিড নামে একটা ভিটামিন, খুবই অল্প দামের এই ট্যাবলেটটা পাওয়া যায় বাজারে। এইটার যদি অপূর্ণতা থাকে বা এটার যদি ডেফিসিয়েন্সি থাকে তাহলে এই অ্যানেনকেফালি নামে প্রবলেমটা হতে পারে, জন্মগত ত্রুটি। তো পরবর্তীতে সাধারণত যদি এই ত্রুটিটা কারেকশন করতে হয় তাহলে অবশ্যই আপনার ওয়াইফকে তার পরবর্তী প্রেগনেন্সি নেওয়ার আগে থেকে 3 মাস আগে থেকে ফলিক অ্যাসিডটা 2 বার করে খেতে হবে এবং প্রেগনেন্সির প্রথম 3 মাস পর্যন্ত ফলিক অ্যাসিডটা কন্টিনিউ করবে। সাধারণত আমরা বলে থাকি একটা বাচ্চা যদি অ্যাবর্শন হয় অথবা একটা প্রেগনেন্সি যদি নষ্ট হয় বা একটা প্রেগনেন্সির পরে পরবর্তী প্রেগনেন্সির জন্য অ্যাটলিস্ট 6 মাসের একটা গ্যাপ দেওয়া উচিত, অনেক ক্ষেত্রে 1 বছরের জন্য আমরা বলে থাকি। তো আপনার যেহেতু এই বাচ্চাটা অ্যানেনকেফালি হয়েছে, তো আমি আপনাকে যেটা বলবো যে অবশ্যই আপনার ওয়াইফেরকে 6 মাসের একটা গ্যাপ দিতেই হবে। 6 মাস থেকে 1 বছর হলে ভালো হয় এবং ওনাকে পরবর্তী প্রেগনেন্সি শুরু মানে প্ল্যানিং করার আগের থেকে 3 মাস আগে থেকেই ফলিক অ্যাসিড ওষুধটা 2 বার করে খেতে হবে। তাহলে পরবর্তীতে দেখা যেতে পারে যে অ্যানেনকেফালি হওয়ার ঝুঁকিটা থাকে না। এবং আপনাদেরকে অবশ্যই একজন বিশেষজ্ঞ এবং অধিক ঝুঁকিপূর্ণ প্রেগনেন্সি স্পেশালিস্টের তত্ত্বাবধানে থাকা উচিত, কারণ এই ফলিক অ্যাসিডের পরিমাপ কত, তার ডেফিসিয়েন্সিটুকু কতটুকু, এগুলো আমরা মাপ করার আমাদের পরীক্ষা বাংলাদেশে আছে, আমরা এটা করতে পারি খুব সহজে। তো ধন্যবাদ আপনাকে। এবার নুসরাত, উনি আমাকে বলেছেন যে উনি 7.5 মাসের উনি গর্ভবতী এবং ওনার চিকেন পক্স হয়েছে। তো উনি অ্যান্টিবায়োটিক খাচ্ছেন, উনি জানতে খুবই চিন্তিত যে ওনার বাচ্চার কোনো সমস্যা হবে কি না। তো নুসরাত, আপনার এখন প্রেগনেন্সি 7.5 মাস, তার মানে অলমোস্ট আপনি প্রেগনেন্সি শেষের ধাপে লাস্ট ট্রাইমাস্টার এসে পৌঁছেছেন। সুতরাং এই অবস্থায় আমরা যেটা চিকেন পক্স হলে আপনার বাচ্চার হওয়ার সম্ভাবনা অনেক সময় ডাইরেক্ট থাকে না, ইনডাইরেক্ট ওয়েতে থাকে। তাছাড়া আপনার যদি এখনই ডেলিভারির সময় হয়ে যেত তখন কিছুটা ঝুঁকিতে পড়তো আপনার বাচ্চা। তো যেহেতু আপনার এখন 7.5 মাসের প্রেগনেন্সি এবং আপনাকে আপনার ডাক্তার অ্যান্টিবায়োটিক দিয়েছেন, তার মানে আপনার যাতে অন্য ধরনের ইনফেকশন না হয় সেটা প্রিভেন্ট করার জন্যই এই ওষুধটা দিয়েছেন। তো আমার মনে হয় আপনাকে যেটা করা উচিত এই সময় অবশ্যই একজন মেডিসিন স্পেশালিস্টের কাছে বা দেখিয়ে বা একজন স্কিন স্পেশালিস্টের কাছে দেখিয়ে প্রপারলি এই চিকেন পক্সের ট্রিটমেন্টটা করা উচিত। আপনাকে যত তাড়াতাড়ি সম্ভব এটা যাতে অসুখটা ঠিক হয়ে যায় সেই দিকে খেয়াল রাখতে হবে এবং আপনার যেহেতু এখনও সময় আছে ডেলিভারি হওয়ার, সুতরাং আমার মনে হয় ততদিনে আপনার এই অসুখটা আপনার নিয়ন্ত্রণে চলে আসবে বা সম্পূর্ণরকমভাবে এটা মানে ঠিক হয়ে যাবে। তো সেক্ষেত্রে আপনার বাচ্চার ওরকমভাবে ঝুঁকি থাকবে না, তারপরেও কিছুটা ঝুঁকি থেকে যায়। এখন সেক্ষেত্রে আসলে আমাদেরকে বাচ্চা ডেলিভারি হওয়ার পরে বাকিটা আমাদেরকে বাচ্চার ব্যাপারটা ডিল করতে হবে। সুলতানা সরকার, উনি জানতে চেয়েছেন ওনার গর্ভের কয় মাস হলে টিটিনাসের টিকা নিতে পারবেন। তো সাধারণত আমরা প্রেগনেন্সির ক্ষেত্রে আমরা যেটা বলি, প্রেগনেন্সি 5 মাস যখন হয়, তার মানে যখন বাচ্চা নড়াচড়াটা বোঝা যায় তখন আমরা টিটেনাসের টিকাটা নিতে বলি এবং সাধারণত 5 মাস থেকে তার মানে হলো আপনার 20 সপ্তাহ থেকে 24 সপ্তাহ বা 28 সপ্তাহ এর মধ্যেই আমাদেরকে টিটেনাসের টিকাটা নিয়ে নেওয়া উচিত। প্রেগনেন্সি অবস্থায় টিটেনাসের 2টা ডোজ, প্রথমটা নেওয়ার 1 মাস পরে দ্বিতীয়টা ডোজ নিতে হবে। দেন আখি,
উনি বলছেন যে ওনার সিজারিয়ান সেকশন হয়েছে 3.5 বছর আগে এবং 1.5 বছর আগে ওনার একটা নর্মাল ভেজানাল ডেলিভারি হয়েছে। উনি কি স্কিপিং করতে পারবেন কিনা এবং করলে কোনো প্রবলেম হবে কিনা? জি, আপনি স্কিপিং করতে পারবেন। স্কিপিং একটা ব্যায়াম, এটাতে বরং আপনার ওজন নিয়ন্ত্রণে আসবে। আপনি যদি স্কিপিং করতে চাইলে আপনি স্কিপিং করতে পারেন, এটাতে আমার মনে হয় না কোনো সমস্যা হবে। আপনার সেলাইয়ের জায়গাতে সিজারের যেহেতু 3.5 বছর আগে হয়েছে, তো আমার মনে হয় না এটাতে সমস্যা হবে, আপনি স্কিপিং করতে পারেন। সোনিয়া লতা, উনি বলেছেন যে উনি ঠান্ডা পানি খেতে খুব পছন্দ করেন। গর্ভাবস্থায় উনি ঠান্ডা পানি খেতে পারবেন কিনা, খেলে কোনো ক্ষতি হবে কিনা। সোনিয়া, আপনাকে আমি বলছি যে হ্যাঁ, আপনি ঠান্ডা পানি খেতে পারবেন, গর্ভাবস্থায় ঠান্ডা পানি খাওয়া যাবে, এটা গর্ভের কোনো ক্ষতি হবে না। তবে খুব বেশি ঠান্ডা পানিটা না খাওয়াটাই ভালো, কারণ গর্ভ অবস্থায় যদি আপনি খুব বেশি ঠান্ডা পানি খান, তাহলে সেক্ষেত্রে আপনার ঠান্ডা লেগে গলায় ইনফেকশন, প্রদাহ এগুলো হওয়ার সম্ভাবনা থাকবে। সুতরাং আমার মনে হয় আপনি ঠান্ডা পানি খেতে পারেন গরমকালে, বাট একটু নর্মাল পানির সাথে মিশিয়ে খাওয়াটাই ভালো। কুলসুম আক্তার, উনি বলেছেন যে উনি 7 মাসের গর্ভবতী এবং প্রায় সময় ওনার কালো রঙের রক্ত যায়, এক্ষেত্রে ওনার কী করণীয়? তো প্রেগনেন্সিতে সাধারণত যে কোনো সময়ই রক্ত যাওয়াটা সেটা ঝুঁকির লক্ষণ। প্রথম সময়েও যেরকম ঝুঁকির লক্ষণ, 7 মাসের প্রেগনেন্সি অবস্থাতেও রক্ত যাওয়াটা ঝুঁকির লক্ষণ। সুতরাং আমার মনে হয় আপনার উচিত ইমিডিয়েটলি ডাক্তারের সাথে শরণাপন্ন হওয়া এবং কেন আপনার রক্তটা যাচ্ছে সেই কারণটা নির্ণয় করতে হবে। সাধারণত গর্ভফুল বা প্লাসেন্টাটা অনেক সময় নিচে থাকে, সেটা অনেক সময় সরে গেলেও কিন্তু এই ধরনের রক্ত বা কালো রক্ত যেতে পারে। সুতরাং আমার মনে হয় আপনার অচিরেই আপনার গাইনোকোলজিস্টের সাথে কনসাল্ট করে দেখা উচিত যে গর্ভফুলটা কোথায় আসছে, এবং আপনাকে অবশ্যই বিশ্রামে থাকতে হবে। তানিয়া আক্তার, ওনার 9 মাস একটা বাচ্চা মানে ওনার এখন প্রেগনেন্সি 9 মাস চলছে এবং ওনার বোধহয় অনলি 18 দিন ওনার সময় আছে ডেলিভারি হওয়ার। উনি যেটা বলছেন যে উনি এখন একটা সমস্যা ফিল করছেন, সেটা হলো ওনার পেটের চারপাশে ব্যথা করছে, বাচ্চা নড়াচড়া আগের তুলনায় কম করছে 1 থেকে 2 বার, এবং অনেক সময় পেশাব করতে যে ঘন ঘন পেশাব হচ্ছে, করে আসছেন আবার বেগ পাচ্ছে, এই ধরনের প্রবলেম উনি ফেস করছেন। তো উনি জানতে চাচ্ছেন এটার সমস্যা কিনা বা এটা কি পানি ভাঙা বলে কিনা এটাই। তো তানিয়া আক্তার, আপনি যেহেতু এখন 9 মাসেরও বেশি সময়ের অধিক সময় গর্ভবতী এবং আপনার খুব বেশি সময় নাই ডেলিভারির জন্য, তো এই সময় এই ধরনের যে প্রবলেমটার কথা আপনি বললেন যে পেটে ব্যথা, ঘন ঘন পেশাব লাগছে, সাধারণত ইউরিন ইনফেকশন হলে এই ধরনের প্রবলেম হয়ে থাকে, যে মনে হচ্ছে পেশাব করে আসার পরেও আবার পেশাব লাগছে বা তল পেটে ব্যথা করছে। তো আমার মনে হয় আপনি অচিরেই একজন আপনার যে বিশেষজ্ঞ ডাক্তারের সাথে পরামর্শ করেন, গাইনি বিশেষজ্ঞের কাছে, আমার মনে হয় ইউরিন টেস্ট করে দেখা উচিত যে কোনো ইনফেকশন আছে কিনা, সেই অনুযায়ী প্রপার ডোজে প্রপার সময় অ্যান্টিবায়োটিক খাওয়া উচিত, কারণ আপনার আর বেশি সময় নাই ডেলিভারি হতে। এ ধরনের ব্যথা হতে হতে অনেক সময় দেখা যায় যে পানি আগে আগে ভেঙে যেতে পারে। তো আমার মনে হয় আপনি অচিরেই ডক্টরের শরণাপন্ন হন। সাদিয়া ভুইয়া, উনি বলেছেন উনি হলো 4 মাসের গর্ভবতী এবং উনি এখনও পর্যন্ত বাচ্চার নড়াচড়া বুঝছেন না। তো সাদিয়া, সাধারণত 5 মাস হওয়ার পরে, মানে 5 মাস প্লাস হওয়ার পরে নড়াচড়াটা বোঝা যায়। আপনার যেহেতু এখনও 4 মাসের গর্ভবতী, এখনই আপনি নড়াচড়া বোঝার কথা নাই এবং আপনি এটা নিয়ে চিন্তিত হওয়ার কোনো কারণ নাই যে নড়াচড়াটা কেন হচ্ছে না। ফাতেমা রুবি, উনি বলছেন যে ওনার এবং ওনার হাজব্যান্ড দুজনের ব্লাড গ্রুপ ও পজিটিভ এবং ওনাদের বেবির কোনো প্রবলেম হবে কি না উনি জানতে চেয়েছেন। সাধারণত হাজব্যান্ড ওয়াইফের যদি ব্লাড গ্রুপ একই থাকে, দ্যাট মিনস আপনারও যেরকম হাজব্যান্ডও সেরকম, সেক্ষেত্রে বাচ্চার প্রবলেম ওইরকমভাবে হয় না, কিন্তু নেগেটিভ পজিটিভ হলে অনেক সময় এক ধরনের প্রবলেম হতে পারে। তাও সেক্ষেত্রে আমাদের সেটারও ট্রিটমেন্ট আছে। সুতরাং আমার মনে হয় আপনি এটা নিয়ে, আপনার ব্লাড গ্রুপ নিয়ে এতটা চিন্তিত হওয়ার কোনো কারণ নেই। সামিয়া নিশি, উনি আমার কাছে জানতে চেয়েছেন যে গর্ভাবস্থায় শেষের দিকে গর্ভের ফুলটা ফেটে গেলে সেটা বোঝা যায় কিনা এবং গেলে কি বিপদের আশঙ্কা আছে। তো গর্ভাবস্থায় শেষের দিকে যে গর্ভফুলটা যদি ছিঁড়ে যায় বা ফেটে যায়, তাহলে তো রক্তপাত হবে এবং এটা দেখেই বুঝতে পারবেন যে গর্ভের অবস্থায় যদি শেষের দিকে হঠাৎ করে যোনিপথ দিয়ে রক্ত যায়, বা সেটা দিয়ে বোঝা যায় যে গর্ভ অবস্থায় গর্ভফুলটা ফেটে গিয়েছে, এবং এটা অবশ্যই একটা ঝুঁকির কন্ডিশন। এবং আমাদের প্রেগনেন্সিতে যদি আমরা যে কোনো সময় ব্লিডিং দেখি, বিশেষ করে শেষের দিকে যদি ব্লিডিং হয়, এবং সেই ক্ষেত্রে সেটা বেশি ঝুঁকিপূর্ণ কন্ডিশন, এবং এমার্জেন্সি কন্ডিশনের জন্য অবশ্যই এ ধরনের সমস্যা হলে অবশ্যই মানে ইমিডিয়েটলি হাসপাতালে যাওয়া উচিত। শ্রাবণী শ্রুতি, উনি বলেছেন উনি ওনার 3-4 মাস পরে পিরিয়ড হয় এবং উনি সাধারণত এই অনিয়মিত মাসিকের জন্য উনি 4 মাস ধরে পিল খেয়েছেন এবং পিল বন্ধ করে 7 দিন পরে ওনার
পিরিয়ড শুরু হয়েছে, উনি এখন বেবি নিতে চাচ্ছেন এবং ওনার প্রায় 6 বছর হলে বিয়ে হয়েছে, ওনার এখন করণীয় কী? তো আপনি শ্রাবণী শ্রুতি আপনাকে বলছি যে আপনার যেহেতু একটা অনিয়মিত মাসিক, সেটা সাধারণত কিছু হরমোনজনিত সমস্যা, আবার অনেক সময় পিসিও সমস্যার জন্য এই ধরনের অনিয়মিত মাসিক হয়ে থাকে। তো আপনি এটা ট্রিটমেন্ট হিসেবে হয়তো বা পিলটা খেয়েছেন। তো এখন পিল বন্ধ করার পরে যেটা হয়, স্বাভাবিকভাবে মাসিক হওয়ার কথা, আপনি সেই মাসিকটাই হয়েছে। এবং আমার মতে আপনার যেহেতু অনিয়মিত মাসিক হয়, সুতরাং আপনার ইমিডিয়েটলি প্রেগনেন্সির জন্য চেষ্টা করা উচিত। স্বাভাবিকভাবে প্রেগনেন্সির জন্য আপনি চেষ্টা করেন 6 মাস ধরে, যদি দেখেন সে সহজে প্রেগনেন্সি হয়ে যাচ্ছে 6 মাসের মধ্যে, তাহলে তো খুবই ভালো কথা। আর যদি দেখা যায় যে না, প্রেগনেন্সিটা স্বাভাবিকভাবে যেভাবে হচ্ছে না, 6 মাস আপনারা ট্রাই করছেন, তাহলে অবশ্যই আপনি সেক্ষেত্রে গাইনি বিশেষজ্ঞের পরামর্শ অনুযায়ী ওষুধ খেয়ে প্রেগনেন্সি নেওয়াটা উচিত। কারণ অনিয়মিত মাসিক যাদের থাকে তাদের সাধারণত দেখা যায় যে প্রেগনেন্সি নিতে বা প্রেগনেন্সি হতে সমস্যা হতে পারে। আচ্ছা, ফাহমিদা ফিহা উনি বলেছেন যে উনি 3 মাস ধরে ওনার মাসিক হচ্ছে না, উনি টেস্ট করে দেখেছেন বাট প্রেগনেন্সি হয়নি এবং কোনো প্রেগনেন্সির লক্ষণও নাই। তো ফিহা আপনাকে বলছি যে অনেক সময় হতে পারে নানা কারণে হঠাৎ করে মাসিকটা অনিয়মিত হতে পারে, মাসিক বন্ধ থাকতে পারে। যেহেতু আপনার প্রেগনেন্সি টেস্ট নেগেটিভ, সুতরাং আমার মনে হয় আপনি গর্ভবতী না। আপনি এক্ষেত্রে আমরা ওষুধ কিছু দেওয়া হয়ে থাকে, সে ধরনের ওষুধগুলো খেলে আপনার মাসিকটা হয়ে যাবে। তবে আপনার মাসিকটা যদি অনিয়মিত বারবার থাকে, তাহলে সেক্ষেত্রে অবশ্যই আপনাকে ব্লাড টেস্ট এবং হরমোন পরীক্ষা করে দেখা উচিত। আচ্ছা, আরেকজন আমার কাছে নাম দেন নাই, উনি বলেছেন যে ওনার প্রেগনেন্সি 8 সপ্তাহ চলছে এবং উনি 3-4 দিন যাবৎ হালকা লাল এবং কালচে ব্লাড যাচ্ছে তার, এবং হালকা ব্যথাও হচ্ছে, এবং উনি ডক্টর দেখিয়েছেন, তারা ওনাকে মাইক্রোজেস, ফিউরোসেফ, টাইটেনিয়াম এই সমস্ত ওষুধ দিয়েছেন, তবুও ওনার এই ধরনের কালচে রক্ত যাওয়াটা কমছে না। তো আমি যেটা মনে হয়, আপনি এখন 8 সপ্তাহের গর্ভবতী, তার মানে একদম প্রথম দিকের প্রেগনেন্সি। এই সময় অনেক সময় হালকা রক্ত বা কালচে রক্ত অনেক সময় যেতে পারে। তবে আপনাকে যে ডক্টর দিয়েছেন ওষুধগুলো, ওগুলো আপনি সেবন করেন। তবে অবশ্যই আপনাকে আলট্রাসাউন্ড করে কনফার্ম হতে হবে যে আপনার প্রেগনেন্সিটা ঠিক আছে কি না। কারণ অনেক সময় প্রেগনেন্সি নষ্ট হয়ে গেলে, বা অনেক সময় ব্লাইটেড ওভাম বলে একটা কন্ডিশন আছে, যেক্ষেত্রে বাচ্চার হার্টবিটটা আসে না, সেরকম হলেও এ ধরনের কালচে রক্ত যেতে পারে, এবং এটা অনেক সময় এই কালচে রক্ত যেতে যেতে প্রেগনেন্সিটা গর্ভপাত দিকে সামনে এগিয়ে যেতে পারে। সুতরাং আপনি অচিরেই আমার মনে হয় ডাক্তারের সাথে শরণাপন্ন হয়ে আপনি কেন আপনার ব্লিডিংটা হচ্ছে সে কারণটা নির্ণয় করে সেই অনুযায়ী প্রয়োজনীয় ওষুধ খেতে হবে। আরেকজন আমাকে বলেছেন যে ওনার 6 সপ্তাহ ধরে প্রেগনেন্সি এবং ওনার অ্যালার্জির জন্য উনি কোনো ওষুধ খেতে পারবেন কি না। জি, প্রেগনেন্সি 6 সপ্তাহ হলেও আমরা কিছু প্রেগনেন্সিতে যে ধরনের সেফ অ্যালার্জির ওষুধ আছে সেগুলো আমরা খেতে পারি। যেমন আপনি হিস্টাসিন জাতীয় ওষুধ আপনি খেতে পারেন, আপনার কোনো অ্যালার্জি সমস্যা থাকলে সেক্ষেত্রে সেটা কমে যাবে। এবং যদি তাতেও না কমে, তাহলে আপনি পরবর্তীতে অবশ্যই অ্যালার্জিক বিশেষজ্ঞের সাথে পরামর্শ নিয়ে আর কোনো ওষুধ, যদি হিস্টাসিনও না কমে, অন্য ওষুধ আপনি নিতে পারবেন। রুবি রুহি উনি বলেছেন উনি 6 সপ্তাহে প্রেগনেন্ট এবং ওনার মাঝে মাঝে তলপেটে ব্যথা হচ্ছে, এবং 6 মাস আগে ওনার একটা বাচ্চা নষ্ট হয়েছিল যে বাচ্চার হার্টবিট আসেনি। এখন উনি কী করবেন এটা জানতে চাচ্ছেন। তো রুবি, যেটা হলো আপনার এখন 6 সপ্তাহ প্রেগনেন্সি এবং আগে একটা বাচ্চা আপনার নষ্ট হয়েছে যে বাচ্চাতে হার্টবিট এসেছিল না, তার মানে সেই অবস্থাটা, প্রেগনেন্সির ওই অবস্থাটাকে বলা হয়ে থাকে ব্লাইটেড ওভাম, যে একটা প্রেগনেন্সি কিন্তু যেটাতে হার্টবিট আসেনি। এবং হার্টবিট না আসে মানে আপনার যে জীবনের লক্ষণ বা প্রাণের স্পন্দন না আসলে আমরা সেই প্রেগনেন্সিটাকে ভায়াবল বা নর্মাল প্রেগনেন্সি ধরি না। তো আপনার ওইটা 6 মাস আগের ওই ঘটনা, সাধারণত কিছু কারণে এই ধরনের প্রেগনেন্সি হয়ে থাকে, যেমন কিছু ভাইরাল ইনফেকশান বা কিছু হরমোনজনিত প্রবলেম, এই সমস্ত কারণে অনেক সময় এই ধরনের প্রেগনেন্সি হয়ে থাকে। যেহেতু আপনি আবার এখন 6 সপ্তাহ প্রেগনেন্সি, তো আমার মনে হয় আপনি ইমিডিয়েটলি আপনি বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নেন। কারণ আমি জানি না আপনার ওই বাচ্চা নষ্ট হওয়ার পরে আপনি কোনো টেস্ট করে দেখেছেন কি না যে আপনার বাচ্চাটা কেন নষ্ট হয়েছিল, কী কারণ। যদি দেখে থাকেন সেটা আলাদা কথা, আর যদি না দেখে থাকেন, আসলে এখন আপনি যেহেতু 6 মাসের আবার 6 সপ্তাহের আবার গর্ভবতী, আমার মনে হয় আপনি ইমিডিয়েটলি ডাক্তারের সাথে কনসাল্ট করে যে প্রয়োজনীয় পরীক্ষা এবং যে ওষুধ প্রয়োজন সেগুলো আপনাকে নিতে হবে, এবং আপনাকে অবশ্যই বিছানায় বেড রেস্টেই থাকতে হবে। মোহাম্মদ সোহেল উনি বলেছেন ওনার ওয়াইফের 9 সপ্তাহ প্রেগনেন্সি চলছে এবং ওনার বাচ্চা যমজ বাচ্চা হবে, ডাক্তার বলেছেন সেটা। এখন ওনার ডেলিভারি নর্মাল হওয়ার সম্ভাবনা আছে কি না, হলে কীভাবে সম্ভব নর্মাল ডেলিভারি করা, এইটা উনি জানতে চেয়েছেন। এবং ওনার ওয়াইফের খুব কোষ্ঠকাঠিন্যেরও প্রবলেম আছে। তো সোহেল সাহেব, আপনার ওয়াইফের এখন 9 সপ্তাহ প্রেগনেন্সি এবং যেহেতু সে যমজ বাচ্চা তার
প্রেগনেন্সি যমজ সন্তানের আপনার অধিকারী হবেন। সুতরাং প্রেগনেন্সির এই সময়টাতে একটু সাবধানতার সাথে কিছুটা নর্মাল প্রেগনেন্সি, একটা প্রেগনেন্সি এবং ডবল প্রেগনেন্সির ক্ষেত্রে কিন্তু সাবধানতা বা খাওয়া দাওয়া সব কিছুর একটু আলাদা রকম আছে। যেহেতু আপনার 9 সপ্তাহ গর্ভবতী ওনার এখন যেটা করতে হবে যে সম্পূর্ণ বিশ্রামে তাকে থাকতে হবে। এবং যেহেতু ওনার আর একটা জিনিস যেটা উনি বলছেন যে ওনার খুব কোষ্ঠকাঠিন্য হচ্ছে, তো কোষ্ঠকাঠিন্যর জন্য যেটা করতে হবে ওনাকে কিছু ওষুধ আছে আমরা যেটা সেই ওষুধগুলো দিতে পারি। যেমন ওনাকে যদি একটু শাকসবজি খাওয়ার অভ্যাসটা করতে হবে, পানি বেশি করে খেতে হবে, এসবগুলোর ভুসি উনি প্রতিদিন খেতে পারেন, এটাতে ওনার কোষ্ঠকাঠিন্য তো দূর হবে। তারপরেও যদি কোষ্ঠকাঠিন্য বেশি থাকে তাহলে উনি গ্লিসারিন সাপোজিটরি ইউজ করতে পারেন। সাথে কিছু ওষুধ আছে যে ওষুধগুলো পায়খানাকে নরম করে, ল্যাক্সেটিভ টাইপের ওষুধ, সেগুলো উনি খেতে পারেন। এবং উনি যেটা আরেকটা জিনিস উনি জানতে চাচ্ছিলেন যে বাচ্চা নর্মাল ডেলিভারি হওয়ার সম্ভাবনা আছে কিনা। জি, বাচ্চা নর্মাল ডেলিভারি যদি টুইন প্রেগনেন্সি বা যমজ বাচ্চা হলেই যে নর্মাল ডেলিভারি হতে পারবে না এরকম কিন্তু কোনো রকম বাধা ধরার নিয়ম আমাদের ডাক্তারি ভাষাতে নাই। আপনার বাচ্চারা ওজনগুলো যদি সব মানে সাফিসিয়েন্ট ওজন হয়ে থাকে এবং প্রেগনেন্সিতে যদি কোনো ধরনের কমপ্লিকেশন না হয়ে থাকে এবং মায়ের গর্ভের যেই প্যাসেজ যেটা বার্থ প্যাসেজ বা সেটা যদি সঠিক মানে বাচ্চাদের সাথে কম্পারেটিভলি বাচ্চার সাইজের সাথে যদি সঠিক থাকে তাহলে নর্মাল ডেলিভারি হওয়ার সম্ভাবনা অবশ্যই রয়েছে। তবে সেটা এখনও যেহেতু আপনি জাস্ট কেবল 9 সপ্তাহ প্রেগনেন্সি, এত আগে থেকে আসলে আমাদের পক্ষে সম্ভব না বলা যে বাচ্চা অবশ্যই নর্মাল ডেলিভারি হবে কিনা। আপনার প্রেগনেন্সিটা আগাতে থাকলে আস্তে আস্তে বোঝা যাবে যে সেক্ষেত্রে কোনো ঝুঁকি যদি না থাকে তাহলে নর্মাল প্রেগনেন্সি হওয়া সম্ভব। তো দর্শকরা, আজকের মতো এই ছিল আমাদের আপনাদের কাছ থেকে পাঠানো প্রশ্নের উত্তর। আপনারা আমাদের কাছে আরও প্রশ্ন পাঠাতে থাকেন এবং আমরা চেষ্টা করব সময় নিয়ে আপনাদের প্রতিটা প্রশ্নের উত্তর আপনাদের কাছে দিতে, যাতে আপনাদের এই যে মনের মধ্যে যে অনেক ধরনের প্রশ্ন উকি দিচ্ছে একটা প্রেগনেন্সি নিয়ে, তো আশা করা যায় সেই প্রশ্নগুলোর উত্তর পেলে আপনাদের প্রেগনেন্সিটা স্বাভাবিক সুন্দরভাবে আগাবে। এবং এছাড়া অনেকেই আছেন যারা প্রশ্ন করছেন যে তাদের অনিয়মিত মাসিক মানে গাইনোকোলজিক্যাল প্রবলেম, আমার মনে হয় তাদেরও সেই সমস্যার সমাধানগুলো হবে। এবং আমরা মনে করি যে আপনাদের এই প্রশ্নগুলো যত আমাদের কাছে আসবে সেটা আমাদেরকে সামনের দিকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সাহায্য করবে। আপনারা আমাদের কাছে প্রশ্ন পাঠাতে থাকেন এবং ইনশাআল্লাহ আমরা মনে করি এভাবে আপনাদের সাথে আমাদের একটা ডাইরেক্ট কমিউনিকেশন হবে। তো সে পর্যন্ত ভালো থাকবেন। পরবর্তী সময়ে আপনাদের সাথে আমাদের আবার দেখা হবে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।